সেটা হচ্ছে কোলয়েড দ্রবণে দ্রবের কণাগুলোর ব্যাস কত থাকে 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার থেকে কত থাকে 10⁻⁻5 সেন্টিমিটার। কোলয়েড কণাগুলোর এটা হচ্ছে ব্যাস। কোলয়েড কণাগুলোর এটি হচ্ছে ব্যাস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটি অস্বচ্ছ অসমসত্ব কিন্তু স্থায়ী প্রকৃতির দ্রবণ। 3 নম্বর হচ্ছে কোলয়েড দ্রবণ ব্রাউনীয় গতি প্রদর্শন করে। 4 নম্বর হচ্ছে কোলয়েড দ্রবণে দ্রবের কণাগুলো খালি চোখে এবং সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, তবে অতি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা খুব সুন্দরভাবে দেখা যায়। 5 নম্বর হচ্ছে কোলয়েড দ্রবণের বর্ণ কোলয়েড কণার উপর নির্ভর করে। 6 নম্বর হচ্ছে কোলয়েড দ্রবণের কণাগুলো ধীরে ধীরে ব্যাপিত হয়। 7 নম্বর হচ্ছে কোলয়েড দ্রবণের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি প্রবেশ করালে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে। একে বলা হয় টিন্ডাল। একে কি বলা হয়? টিন্ডাল। তাহলে আমরা টিন্ডাল কি সেটি জানলাম। সেটি কি জিনিস? যে কোলয়েড দ্রবণের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি প্রবেশ করানো হয় তাহলে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটবে। এই বিচ্ছুরণটাকে বলা হচ্ছে মূলত টিন্ডাল। ক্লিয়ার? এই বিচ্ছুরণটাকে মূলত বলা হচ্ছে টিন্ডাল। আচ্ছা, আমার মনে হয় এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন সাধারণত কোলয়েড, আমরা কোলয়েডের এক্সাম্পল জানলাম। সেটা হচ্ছে আমাদের সেটা কি, যে এর মধ্যে দুটো দশা থাকে, একটা দশা বিস্তার দশা আর একটা দশা বিস্তৃত দশা, এবং এর উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে আমাদের দুধ। রাজিয়া সুলতানা রিদি স্যার কোন চ্যাপ্টার পড়াচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, প্লিজ স্যার এখন একটু বলবেন। আচ্ছা, অবশ্যই বলবো। ওকেও তোমরা একটু হেল্প করো, রিদিকে একটু হেল্প করো সকলে। আমি বলে দিচ্ছি যে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের একেবারে শেষ অধ্যায়, যেটা 5 নম্বর কর্মমুখী রসায়ন, ইংরেজিতে বলা হয় ভোকেশনাল কেমিস্ট্রি, সেটা পড়ছি। এবং ইতিপূর্বে আমাদের মোটামুটি এটা আমরা ইতিপূর্বে যে 4টি অধ্যায় রয়েছে সেই 4টি অধ্যায় আমরা শেষ করে ফেলেছি। এবং ইতিপূর্বে যে ক্লাস লেকচারগুলো রয়েছে এগুলো যদি তোমরা পেতে চাও, যারা নতুন রয়েছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, অর্থাৎ ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, এভরি ডিটেলস রয়েছে। আমি তোমাদেরকে সবগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি। এই সবগুলো ডিটেলসে তোমরা পেয়ে যাবা। আমার এই লিঙ্কটাতে গেলে সব ডিটেলস পেয়ে যাবা। এই লিঙ্কে গেলে সব ডিটেলস পেয়ে যাবা। আর যারা নতুন রয়েছে, আমার অ্যাডভান্স কোর্সটা সম্পর্কে জানতে চাও, অ্যাডভান্স কোর্সটা কি, কিভাবে অ্যাডভান্স কোর্সটা হবে না হবে, বা অ্যাডভান্স কোর্সের মধ্যে মূলত কি পড়ানো হবে না হবে, তাদের জন্য আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডভান্স কোর্সের লিঙ্ক। এখানে গেলে অ্যাকচুয়ালি অ্যাডভান্স কোর্সের মধ্যে কি থাকবে, কিভাবে পড়ানো হবে না হবে, A to Z ডিটেলস রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে সেটা হচ্ছে টিন্ডাল। কোলয়েডের যে বৈশিষ্ট্য রয়েছে 7টা, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা আমাদের কি ছিল না? টিন্ডাল, তাই না? আচ্ছা, এখন আমরা জানবো জেল। আজকের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আমি তোমাদের টাইটেলে অলরেডি দিয়ে দিয়েছি। জেল। জেলটা কি? এই জেলটা হচ্ছে যে কোনো কঠিন মাধ্যমে তরল বস্তু কণা বন্টিত থাকলে যে কোলয়েড গঠিত হয় তা মূলত জেল। কোনো কঠিন মাধ্যমে তরল বস্তু কণা বন্টিত থাকলে যে কোলয়েড গঠিত হয় তা হচ্ছে মূলত জেল। যেমন দধি, অর্থাৎ দধি মানে দই, তারপরে বিভিন্ন প্রকার ফলের জেলি, বিভিন্ন প্রকার তোমরা দোকান টোকানে গেলে বিভিন্ন রকমের জেলি টেলি যে দেখো, সেগুলো, এগুলো হচ্ছে আমাদের জেল। তাহলে জেল সম্পর্কে আমরা জানলাম। এখন আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটার নাম হচ্ছে ইমালশন। ইমালশনটা কি? দেখো, ইমালশন হচ্ছে একটি তরল বস্তু কণা কোন তরল মাধ্যমে বন্টিত থাকলে যে কোলয়েড তৈরি হয় তার নাম হচ্ছে ইমালশন। অন্যভাবে যদি আমরা বলি এটাকে, যে অ্যাকচুয়ালি একটি তরল পদার্থের মধ্যে অন্য একটি অমিশ্রণীয় তরলের ক্ষুদ্র কণা বিস্তৃত থাকলে যে কোলয়েড সিস্টেম গঠিত হয় সেটা হচ্ছে আমাদের ইমালশন। যেমন দুধ, এক্ষেত্রে চর্বি হচ্ছে আমাদের তরল, আর পানিতে যেহেতু সেটি বন্টিত থাকে সেহেতু এটা হচ্ছে আমাদের ইমালশন, তাই না?
আচ্ছা, এখন ইমালশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে পানি এবং পানিতে অমিশ্রণীয় পদার্থের ইমালশন, দুই নম্বর হচ্ছে তেল এবং তেলে অমিশ্রণীয় পদার্থের ইমালশন। তাহলে আমরা জানলাম যে স্যার টিন্ডার সম্পর্কে আর একবার বলবেন প্লিজ, বুঝি নাই ওইটা, তুমি মনোযোগ দাওনি। ইয়াসমিন তুমি টেনশন করছো কেন? কোনো টেনশন করো না, সবকিছু বোঝাবো, সবকিছু অ্যাডভান্সে সবকিছু বোঝাবো। এটা তো বেসিক কোর্স, টেনশন করছো কেন ইয়াসমিন? সবকিছু বোঝাবো, সবকিছু অ্যাডভান্সে আলোচনা হবে, একটা লাইন বাদ যাবে না, একটা লাইন বাদ যাবে না। যেটা বাদ যাবে সেটা আমাকে বলবে যে স্যার এই জিনিসটা বাদ দিছে, ওইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, পড়িয়ে দেব। বোঝা গেছে? এগুলো নিয়ে কালকে আলোচনা হবে ইয়াসমিন, কালকে এগুলো নিয়ে আমরা জুমে আলোচনা করব। কালকে এগুলো নিয়ে আমরা জুমে আলোচনা করব। কালকে জুমে আমাদের বেসিক ক্লাসটা অফ থাকবে। আমি বুঝাতে পারছি? আচ্ছা, আর নুসরাত জাহান তুমি খুব সম্ভবত মনোযোগ দিয়ে ক্লাসটা করছিলে না, তো আমার এই ক্লাসটা রেকর্ড থাকবে, ইউটিউব থেকে একটু আমার এই ক্লাসটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যেখানে যেখানে তোমাদের গ্যাপ গেছে। আচ্ছা, এখন আমরা দেখলাম কি ইমালশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে পানি এবং পানিতে অমিশ্রণীয় পদার্থের ইমালশন, আর একটা দুই নম্বর হচ্ছে তেল এবং তেলে অমিশ্রণীয় পদার্থের ইমালশন। ওকে, আচ্ছা, এখন ইমালশন, আমরা ইমালশনের যে ব্যবহার বা ইমালশনটা আসলে কিভাবে কোথায় ব্যবহৃত হয় সেটা একটু জানি। সেটা হচ্ছে যে ঔষধ প্রস্তুতিতে ইমালশন ব্যবহৃত হয়। বেশ কিছু ঔষধ ইমালশন অবস্থায় কার্যকরী হয়, যেমন কড লিভার অয়েল, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স, তোমরা দেখবে ভিটামিন ই যে ক্যাপসুল গুলো থাকে, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ইমালশন। ক্লিয়ার? আচ্ছা, জুমে জয়েন হব কিভাবে স্যার? রাজিয়া, আমি তোমাকে বলছি যে যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হবে, আমি একটা কোর্স চালু করেছি, আমি কমেন্টে দিয়ে দিয়েছি, দেখবা আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছি যে এইচএসসি কেমিস্ট্রি পেজ, এই লিঙ্কটাতে গেলে আমাদের একটা অ্যাডভান্স কোর্স আমরা চালু করেছি, যে অ্যাডভান্স কোর্সটা এই জানুয়ারি মাসে 15 তারিখ থেকে আলোচনা হবে, এবং এই অ্যাডভান্স কোর্সে যারা যারা ভর্তি হবে শুধুমাত্র তাদেরকে নিয়ে আমরা জুমে আলোচনা করব, তাদের প্রত্যেকটা ক্লাস আমাদের জুমে হবে। তো তুমি একটু কষ্ট করে যে লিঙ্কটা আমি দিয়েছি সেই লিঙ্কটাতে তুমি যাওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একটু ডিটেলসে পড়বা, কেমন? প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ডিটেলসে পড়বা। তারপরে যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি দেখো আমার ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে দিলাম, আমার এই ফোন নাম্বারে তুমি আমাকে ডিরেক্ট ফোন করবে, কোনো রকমের টেনশন ছাড়া, কোনো রকমের হেজিটেশন ছাড়া, বিনা সংকোচে ডিরেক্ট আমাকে ফোন করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি? আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি। আর যদি মনে হয় বোঝাতে পারিনি, তাহলে একটু কষ্ট করে আমাকে ডিরেক্ট ফোন করবা। আচ্ছা, এখন এক নম্বর ইমালশনের যে ব্যবহারটা আমরা এক নম্বর দেখলাম যে ঔষধ প্রস্তুতিতে আমরা ব্যবহার করতে পারি। দুই নম্বর হচ্ছে জীবাণুনাশক হিসেবে। জীবাণুনাশক যেমন ডেটল, তারপরে লাইজল, স্যাভলন ইত্যাদি পানির সাথে মেশালে পানি এবং পানিতে অমিশ্রণীয় একটি ইমালশন সৃষ্টি হয়। অমিশ্রণীয় যে ইমালশনটা সাধারণত আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, এটা একটা অমিশ্রণীয় ইমালশন তৈরি হয়, ভালোভাবে লক্ষ্য করবা। ফ্যাট হজমে 3 নম্বর, সাধারণত আমাদের অন্ত্রে ফ্যাট জাতীয় খাদ্য ইমালশন তৈরির মাধ্যমে হজম হয়। সাধারণত আমাদের অন্ত্রে ফ্যাট জাতীয় খাদ্য ইমালশন তৈরির মাধ্যমে হজম হয়। ঠিক আছে? তো এই যে আমাদের যে ইমালশনের যে ব্যবহার, ইমালশন কি, ইমালশনের ব্যবহার, এগুলো আমরা জানলাম, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আছে আমাদের, আমরা টিন্ডাল সম্পর্কে জানলাম। আর একটা ইম্পর্টেন্ট টপিকস আছে আমাদের, যেটার নাম হচ্ছে টিন্ডাল প্রভাব, এই টিন্ডাল প্রভাবটা কি? তো টিন্ডাল জানলে আমাদেরকে টিন্ডাল প্রভাবও জানতে হবে। আচ্ছা, লিপস্টিক সবকিছু পরানো হবে। ইয়াসমিন এত টেনশন করে মেয়েটা।
সবকিছু পড়ানো হবে। আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও কমেন্টে দিয়ে দিলাম, সেখানে তোমরা আমার আগের ক্লাসগুলো সবগুলা পাবে। আচ্ছা, তো টিন্ডাল প্রভাবটা কি? টিন্ডাল প্রভাবটা হচ্ছে সাধারণত কলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ কলয়েড কণার একটি বিশেষ ধর্ম, যা টিন্ডাল প্রভাব নামে পরিচিত। এই প্রভাবের ফলে কলয়েড কণার মধ্য দিয়ে আলোর গতিপথটা দৃশ্যমান হয়। আবার একটু বলে নিই, টিন্ডাল প্রভাব হচ্ছে কলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ কলয়েড কণার হচ্ছে একটা বিশেষ ধর্ম, যেটাকে টিন্ডাল প্রভাব নামে ডাকা হয় বা পরিচিত। এই প্রভাবের ফলে কলয়েড কণার মধ্য দিয়ে আলোর গতিপথটা দৃশ্যমান হয়। কেমন? টিন্ডাল প্রভাব দ্বারা একই রঙের একটি কলয়েড দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। টিন্ডাল প্রভাব দ্বারা একই রঙের একটি কলয়েড দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। টিন্ডাল প্রভাবের উপর নির্ভর করে বিজ্ঞানী জিগমন্ডি সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। পড়তে পারা অণুবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। টিন্ডাল প্রভাবের উপর নির্ভর করে, দেখো এখানে কিন্তু একটা এমসিকিউ টিপস রয়েছে। এই টিন্ডাল প্রভাবের উপর নির্ভর করে বিজ্ঞানী জিগমন্ডি সর্বপ্রথম পড়তে পারা অণুবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। পড়তে পারা অণুবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা এখন আসবো আমাদের যেটা ছিল মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে সাসপেনশন। তো আমরা যেহেতু মোটামুটি সাসপেনশন সম্পর্কে আমরা একটু জেনেছি, আবারও একটু জানি। সেটা হচ্ছে যে মিশ্রণে তরল দ্রাবকের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অদ্রবণীয় অবস্থায় থাকে এবং মিশ্রণটিকে স্থির অবস্থায় রেখে দিলে কণাগুলো ধীরে ধীরে পাত্রের তলায় জমা হয়, সেই মিশ্রণকে বলা হয় সাসপেনশন। সেই মিশ্রণটাকে বলা হয় সাসপেনশন। সাসপেনশন তোমরা দেখবা, এর আগেও যেটা বললাম যে কিছু কিছু ওষুধ বা মেডিসিন যে কাঁচের বোতলে থাকে, সেগুলোর মধ্যে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো, সেগুলো কিন্তু পাউডার আকারে থাকে, অর্থাৎ পাউডার ফর্মে থাকে। সেই পাউডার ফর্মে থাকার পর সে বলা হয় যে সেটার মধ্যে গরম পানি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটা থেকে 10 চামচ বা 15 চামচ বা 14 চামচ দিয়ে সেটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার জন্য। তো আবার যখন পরবর্তীতে নেক্সট ডেতে আবার যখন খাওয়া হবে, সেটাকে আবার ঝাঁকিয়ে নিতে বলা হয়। কারণ কি? ওই যে সাসপেনশন, সেটার সঙ্গে যখন আমরা ঝাঁকিয়ে দিচ্ছি সেটা মিশ্রিত হয়ে যাচ্ছে, কিন্তু যখন সেটাকে স্থির অবস্থায় রেখে দিচ্ছি, সেই যে কণাগুলো, সেগুলো কিন্তু মেডিসিন কণাগুলো, সেগুলো কিন্তু আবার পাত্রের তলায় আমাদের জমে যাচ্ছে, যেটাকে আমরা কি বলি? বাংলায় বলি অধক্ষেপ। হ্যাঁ, অধক্ষেপ। আর ইংরেজিতে কি বলি জানো? প্রেসিপিটেট। প্রেসিপিটেট। অধক্ষেপ বাংলায় বলি, আর ইংরেজিতে বলি প্রেসিপিটেট। বা বাংলাতে যদি বলা হয় অধক্ষেপণ প্রক্রিয়া কি, তাহলেও এটা তোমরা উত্তর প্রশ্ন করতে পারো বা উত্তর করতে পারো, এবং ইংরেজিতে তখন বলা হবে প্রেসিপিটেশন, বা যেটাকে বলা হয় অধক্ষেপণ বা অধক্ষিপ্ত। তাহলে আমরা জানলাম, আরেকবার বলি, সাসপেনশনটা কি জিনিস? যে মিশ্রণে তরল দ্রাবকের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অদ্রবণীয় অবস্থায় থাকে এবং মিশ্রণকে স্থির অবস্থায় রেখে দিলে কণাসমূহ ধীরে ধীরে পাত্রের তলায় জমা হয়, সে মিশ্রণকে সাসপেনশন বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আমরা সাসপেনশনটা পড়লাম,